ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 2023 সালে এমবিবি ইউনিভার্সিটির এইচএসসি মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা ফাইনাল এক্সামে এসেছিল সেইটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তাহলে এখানে টোটাল 80টা কোশ্চেন আছে, যেটা আমরা দুটো ভাগে আমরা আলোচনা করব। তো এখন আমরা আজকে পার্ট 1টা আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কোশ্চেনগুলি। প্রথমে দেখো, এখানে 80টা কোশ্চেন আছে, কিন্তু তোমাদের যখন এনইপি 2020 ব্যাচ তোমরা সেকেন্ড সেমিস্টার, তোমাদের কিন্তু 60টা কোশ্চেন থাকবে। তাহলেও এই কোশ্চেনগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, কারণ তোমাদের সিলেবাস কিন্তু এইচএসসির সিবিসিএসের পুরনো সিলেবাসের মতোই। তো সেক্ষেত্রে এই কোশ্চেনগুলি আলোচনা করে শুনে রাখলে তোমাদের কাজেই লাগবে বলে আমার মনে হয়। তাহলে প্রথম কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ফর কনজার্ভিং বায়োডাইভার্সিটি? অপশান এ, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। অপশান বি, কিয়োটো প্রোটোকল। অপশান সি, বেসেল কনভেনশন। অপশান ডি, নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে বলা হয়েছে যে বায়োডাইভার্সিটি কনজার্ভ করা বা সংরক্ষণ করার জন্য কোন কনভেনশনটা হয়েছে। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের যে কারেক্ট অ্যান্সার কিন্তু হবে এ। হ্যাঁ, এ হবে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হয়েছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলো 2 নম্বরতে চলে আসি আমরা কোশ্চেনে। ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অপশান এ, দেয়ার ইজ ওয়ান প্রভিশন রিগার্ডিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন। অপশান বি, দেয়ার ইজ নো প্রভিশন রিগার্ডিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন। অপশান সি, দেয়ার আর টু প্রভিশন রিগার্ডিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন। অপশান ডি, নান অফ দ্য অ্যাবভ। এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে ভারতবর্ষের যে পরিবেশ সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা আছে কি না সেটা বলা হচ্ছে, যে কটা ব্যবস্থা আছে, একটা আছে না দুটো আছে না কোনোটাই নেই, এইভাবে। তাহলে এখানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হচ্ছে দেয়ার আর টু প্রভিশনস রিগার্ডিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন। ঠিক আছে, আচ্ছা, এবারে এসো নাম্বার 3 কোশ্চেনে। কি বলা হচ্ছে, কারেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড? তাহলে বর্তমানে সবথেকে বেশি জনসংখ্যা কোন দেশে আছে? অপশান এ, ইন্ডিয়া। অপশান বি, চায়না। অপশান সি, ইউএসএ। অপশান ডি, নাইজেরিয়া। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, ইন্ডিয়া। ঠিক আছে, তো আগে চায়না ছিল, কিন্তু এখন আমরা জানি যে ইন্ডিয়া কিন্তু প্রথম। এরপরে 4 নম্বর কোশ্চেনে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ন্যাচারাল ডিজাস্টার? তাহলে অপশানগুলি দেখো, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, সুনামি, হিট ওয়েভ, নান অফ দ্য অ্যাবভ। তাহলে ন্যাচারাল ডিজাস্টার কোনটা নয় এইটাই জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এখানে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট যেটা সেটাই হবে, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানুষের তৈরি, এটা ন্যাচারাল কিছু নয়। তো এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় সেটাই হচ্ছে ন্যাচারাল নয়। তাহলে ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ন্যাচারাল ডিজাস্টার। তাহলে অপশান এ হবে কারেক্ট, যেখানে বলা হচ্ছে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। 5 নম্বর কোশ্চেনে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এ ভ্যালিড অ্যান্ড মিনিংফুল অ্যাপ্রোচ ফর এ সাস্টেনেবল ফিউচার? অপশান এ, এক্সপ্লয়েট নেচার উইদাউট লিমিট। অপশান বি, রেসপেক্ট নেচার। অপশান সি, ইউজ রিনিউয়েবল এনার্জি। অপশান ডি, নান অফ দ্য অ্যাবভ। তাহলে কোশ্চেনটা দেখো ভালো করে, কোশ্চেনটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেখানে কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এ ভ্যালিড অ্যান্ড মিনিংফুল অ্যাপ্রোচ ফর এ সাস্টেনেবল ফিউচার। অর্থাৎ সাস্টেনেবল ফিউচার মানে হচ্ছে যেখানে আমরা পরিবেশকেও সংরক্ষণ করে রাখি এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির দিকেও আমরা লক্ষ্য দিই, সেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি বা সাস্টেনেবল ফিউচার এমনই হওয়ার কথা। তো এর মধ্যে যে যে অপশানগুলো দেওয়া হয়েছে সেটা কোনটা মিনিংফুল নয়, মানে এটা কোনটা সাস্টেনেবল অ্যাপ্রোচ নয় সেটাই বলা হয়েছে। তাহলে দেখো অপশান এটাই হবে কারেক্ট, যেটা হচ্ছে এক্সপ্লয়েট নেচার উইদাউট লিমিট। অর্থাৎ আমরা যদি প্রকৃতিকে যেমন তেমনভাবে আমরা ইউজ করতে পারি, যথেচ্ছভাবে ব্যবহার করি, সেটাই নিশ্চয়ই সাস্টেনেবল নয়, ভালো নয়। তো সেইটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, যে এটা কোনো সাস্টেনেবল অ্যাপ্রোচ নয়, যে এক্সপ্লয়েট নেচার উইদাউট লিমিট। তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে কোশ্চেনগুলো দেখো একটু হয়তো বা ঘুরিয়ে বলা হয়েছে, তো এইগুলিকে একটুখানি বুঝে নিয়েই তোমাকে অ্যান্সার করতে হবে। 6 নম্বর দেখো কোশ্চেন কি বলা হয়েছে, দ্য এরিয়া অফ দ্য আর্থ হোয়ার অল দ্য লিভিং অর্গানিজমস ইন্টারাক্ট উইথ ইচ আদার অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ কল্ড।
অপশান এ মেসোস্ফিয়ার, অপশান বি হাইড্রোস্ফিয়ার, অপশান সি বায়োস্ফিয়ার, অপশান ডি এক্সোস্ফিয়ার। কি বলা হয়েছে? দ্য এরিয়া অফ আর্থ ওয়ার অল দ্য লিভিং অর্গানিজম ইন্টারেক্ট উইথ ইচ আদার অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ যেখানে মানে আমাদের পৃথিবীর কোন জায়গাতে লিভিং অর্গানিজম অর্থাৎ জীব সম্প্রদায় আছে যা এবং তারা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে, সেটা জায়গাটা কোথায়। তাহলে এইটা হচ্ছে, তাহলে আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হচ্ছে বায়োস্ফিয়ার। আমরা জানি বায়োস্ফিয়ারের মধ্যেই লিভিং অর্গানিজম থাকে, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হবে বায়োস্ফিয়ার। এবারে দেখো 7 নম্বর কোশ্চেনে আসো। অ্যামং দ্য ফলোয়িং লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার দ্য মিনিমাম টেম্পারেচার ইন দ্য অ্যাটমসফিয়ার অকার্স ইন, তাহলে সব থেকে কম টেম্পারেচার আমরা কোথায় দেখি? অ্যামং দ্য ফলোয়িং লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের যে সমস্ত লেয়ারগুলো আছে আমরা জানি কী কী আছে, পরপর দেখো। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এরকম পরপর আছে। থার্মোস্ফিয়ারের উপরের অংশটাকে আমরা আয়োনোস্ফিয়ার বলি। তাহলে বলা হচ্ছে যে কোন জায়গা থেকে সব থেকে কম তাপমাত্রা আমরা দেখতে পাই। তো এখানে দেখো ট্রোপোস্ফিয়ারে আমরা জানি যত ওপর দিকে উঠবো সেখানে তাপমাত্রা তত কমবে। এটা 15 থেকে -56 পর্যন্ত থাকে ডিগ্রি কেলভিন পর্যন্ত ট্রোপোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা যত ওপরের দিকে উঠবো তত তাপমাত্রা বাড়ে, অর্থাৎ -56 থেকে -2তে যায়। আর মেসোস্ফিয়ারে দেখো -2 থেকে, মেসোস্ফিয়ারে আবার তুমি যখন ওপরে উঠবে ঠান্ডা হবে। তাহলে মেসোস্ফিয়ারে কত হয়? মেসোস্ফিয়ারে হয় -2 থেকে -92 পর্যন্ত যায়। তাহলে মেসোস্ফিয়ারটাই কিন্তু সব থেকে বেশি ঠান্ডা, ঠিক আছে? মিনিমাম টেম্পারেচার কোথায় দেখতে পাই? আমরা মেসোস্ফিয়ারে দেখতে পাই, ঠিক আছে? এরপরে থার্মোস্ফিয়ার আবার গরম হয়। আচ্ছা, এবারে দেখো 8 নম্বর কোশ্চেন। দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন, সব থেকে বেশি ফ্রেশ ওয়াটার কোথায় আছে? অপশান এ লেক, অপশান বি রিভার, অপশান সি গ্লেসিয়ার, অপশান ডি পোলার আইস। তাহলে সবগুলোই হচ্ছে আমরা দেখছি লেক, রিভার, গ্লেসিয়ার, পোলার আইস সবই ফ্রেশ ওয়াটার, কিন্তু সব থেকে বেশি ফ্রেশ ওয়াটার আমরা জানি বরফ হয়ে জমে আছে কোথায়? উত্তর এবং দক্ষিণ মেরু, অর্থাৎ নর্থ এবং সাউথ পোলে। তাহলে পোলার আইসেই সব থেকে বেশি আমরা কি দেখতে পাই? ফ্রেশ ওয়াটার দেখতে পাই। আচ্ছা, 9 নম্বর দেখো। দ্য ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট WSSD ওয়াজ হেল্ড ইন 2006, অপশান বি 2000, অপশান সি 2015, অপশান ডি 2002। তাহলে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে একটা কনফারেন্স হয়েছিল সেটা অ্যাকচুয়ালি কিন্তু আর্থ সামিট। তা ফার্স্ট আর্থ সামিট আমরা জানি কবে হয়েছিল? 1992। তার ঠিক 10 বছর পরে সেকেন্ড আর্থ সামিট হয়েছিল, যেটা হচ্ছে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে কবে হবে? সেটা 2002তে হয়েছিল, ঠিক আছে? 2002 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং, 10 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ওয়ার ফাইনালাইজড ডিউরিং দ্য রিও সামিট? রিও সামিটে কোন কোন ডকুমেন্টগুলো ফাইনালাইজ হয়েছিল? কোনটা একটাও হতে পারে বা বেশিও হতে পারে, সেটা তোমার কোশ্চেনে তুমি সেটা উত্তর দেবে অপশান দেখে। তো অপশানে কি আছে দেখো? ফরেস্ট প্রিন্সিপাল, অপশান বিতে আছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অপশান সি এজেন্ডা 21, অপশান ডিতে আছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা জানি যে রিও সামিট হয়েছিল, যেটা আমরা 1992তে ফার্স্ট যেটা আর্থ সামিট ছিল, সেখানে কিন্তু ফরেস্ট প্রিন্সিপাল, UNFCCC অর্থাৎ এই যেটা বলা হচ্ছে এখানে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এজেন্ডা 21, এই তিনটেই কিন্তু এখান থেকে ফাইনালাইজ হয়েছিল। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, ঠিক আছে? এবার হচ্ছে 11, হোয়াট ইজ দ্য মেন রিজন ফর মেল্টিং অফ পোলার আইস শিটস? ঠিক আছে, পোলার আইস শিটস এর কথা মানে কি? নর্থ এবং সাউথ পোলে আমরা জানি বরফ আছে, পুরো বরফ হয়ে আছে, কিন্তু এটা আমরা জানি বর্তমান যুগে এটা প্রথমে মানে গলে যাচ্ছে, বরফটা গলে যাচ্ছে। এবং সেটার কারণ কি জিজ্ঞেস করা হয়েছে। দেখো, অপশান এ ইনক্রিজ ইন অক্সিজেন কন্টেন্ট, বি গ্লোবাল ওয়ার্মিং, সি ডিক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড, ডি হচ্ছে নয়েজ পলিউশন। তাহলে এটার অ্যান্সার হবে বি গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই পোলার আইসগুলি গলে যাচ্ছে বা মেল্ট করে যাচ্ছে। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার দেখো নাম্বার 12, দ্য ভিয়েনা কনভেনশন ইজ বেসিক্যালি রিলেটেড টু, অপশান এ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস, বি প্রোটেকশন অফ ওজোন লেয়ার, সি বায়োডাইভার্সিটি কনজারভেশন, ডি কালচারাল এনভায়রনমেন্ট প্রিজারভেশন। তাহলে
ভিয়েনা কনভেনশন যেটা আছে সেই ভিয়েনা কনভেনশনটা বেসিক্যালি কিসের নিয়ে হয়েছে, ভিয়েনা কনভেনশনটা সেটাই এখানে জানতে চাওয়া হচ্ছে। যে আমরা জানি যে ভিয়েনা কনভেনশনটা কিসের জন্য হয়েছিল, প্রোটেকশন অফ ওজোন লেয়ারের জন্য। তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রোটেকশন অফ ওজোন লেয়ার। এবার দেখো 13, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য চিপকো মুভমেন্ট? চিপকো মুভমেন্টের লিডার কে ছিলেন? অপশান এ বলা হচ্ছে মেধা পাটেকার, বি এম এস স্বামীনাথন, সি সুন্দরলাল বহুগুণা, ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে সি হবে কারেক্ট অ্যান্সার, সুন্দরলাল বহুগুণাই ছিলেন চিপকো আন্দোলনের লিডার। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন আমরা দেখছি, দ্য রামসার কনভেনশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। রামসার কনভেনশন কিসের সঙ্গে জড়িত? অপশান এ হচ্ছে ফরেস্ট কনজারভেশন, অপশান বি সয়েল কনজারভেশন, অপশান সি ওয়েটল্যান্ড কনজারভেশন, অপশান ডি ওয়াইল্ড লাইফ কনজারভেশন। তাহলে রামসার কনভেনশনটা কিন্তু জলাভূমিকে প্রোটেকশনের জন্য, অর্থাৎ ওয়েটল্যান্ড কনজারভেশন। কারেক্ট অ্যান্সার সি। এবারে দেখো 15 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট আর্থ সামিট ইজ অলসো নোন অ্যাজ। অপশান এ UNFCCC, অপশান বি UNEP, অপশান সি UNCED, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। অর্থাৎ ফার্স্ট আর্থ সামিট যেটা হয়েছিল সেটার একটা নাম আছে, সেই নামটা কি? তো UNFCCC নয়, UNEPও নয়, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি UNCED। একে বলে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাই ছিল আর্থ সামিটের নাম, UNCED। এবার দেখো 16 নম্বর কোশ্চেন, Rio+20 ইজ। অপশান এ, অপশান এতে কি বলা হচ্ছে, ইউনাইটেড নেশন কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে Rio+20 যেটা হয়েছিল সেটা হচ্ছে, যেটা আমরা জানি আবার মানে প্রথম রিও কনফারেন্স হয়েছিল 1992-এ, তার 20 বছর পর হয়েছিল আবার রিওতেই। তো সেটার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমটা অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেন দেখো 17 নম্বর কোশ্চেন, হোয়েন ডিড দ্য মন্ট্রিল প্রোটোকল কাম ইন ফোর্স? মন্ট্রিল প্রোটোকলটা কবে হয়েছিল? এখানে কারেক্ট অ্যান্সার অপশান এ হচ্ছে 1987, বি 1992, সি হচ্ছে 1991 এবং ডি হচ্ছে 1972। কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? 1987। ঠিক আছে, 1987 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন, দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন দ্য ইয়ার। ফরেস্ট কনজারভেশন অ্যাক্টটা কোন সালে হয়েছিল? প্রথমে বলা হচ্ছে 1986, বি হচ্ছে 1988, সি 1980 এবং ডি 1972। তাহলে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট হয়েছিল হচ্ছে অপশান সি, যেখানে আমরা দেখছি কত রয়েছে 1980-তে। ঠিক আছে, 1980 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 19, কোশ্চেন নাম্বার 19, the process of conversion of productive land to arid and semi-arid land is known as। অপশান এ বলা হচ্ছে কি? অপশান এ বলা হচ্ছে ডিফরেস্টেশন, অপশান বি ডিফরমেশন, অপশান সি ল্যান্ডফর্ম, আর অপশান ডি হচ্ছে ডেজার্টিফিকেশন। তাহলে কোশ্চেনটা কি হচ্ছে, প্রোডাক্টিভ ল্যান্ডটা যদি সেমি অ্যারিড অর্থাৎ শুকনো ড্রাই একটা শুষ্ক জায়গায় পরিণত হয়, সেই প্রসেসটার নাম কি? তাহলে সেই প্রসেসটার নাম হচ্ছে, আমরা কি জানি, সেই প্রসেসটার নাম হচ্ছে ডেজার্টিফিকেশান, অর্থাৎ ডেজার্টিফিকেশান। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মরুভূমিকরণ। ঠিক আছে, এবার আসো 20, কোয়েশ্চেন নাম্বার 20, হোয়াট ডাজ দ্য প্রসেস অফ কার্বন সিকুয়েস্ট্রেশন মিন? কার্বন সিকুয়েস্ট্রেশন কথাটার মানে কি? প্রসেসটা যেটা বলা হচ্ছে কার্বন সিকুয়েস্ট্রেশন, সেটা অ্যাকচুয়ালি কি? দেখো প্রথমে কি বলা হচ্ছে, রিমুভাল অফ carbon dioxide from atmosphere, storage of carbon dioxide by depositing in reservoir, both A and B, আর একটা হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। প্রথমটা হচ্ছে রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম অ্যাটমসফিয়ার, দ্বিতীয়টা হচ্ছে স্টোরেজ অফ কার্বন ডাইঅক্সাইড বাই ডিপোজিটিং ইন রিজার্ভার। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে সি। কারেক্ট অ্যান্সার হবে সি, যেখানে বলা হচ্ছে বোথ এ অ্যান্ড বি। অর্থাৎ কার্বন সিকুয়েস্ট্রেশন মানে হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার থেকে কার্বনটাকে নিয়ে কোনো জায়গাতে স্টোর করে রাখা, কোনো রিজার্ভারে স্টোর করা। রিজার্ভার মানে কোথায়? এখানে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে গাছের মধ্যে
আবদ্ধ থাকে কার্বন ডাইঅক্সাইড, তার জন্য আমাদের অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যদি আমাদের গাছ বেশি থাকে, ঠিক আছে। তো এটা অপশান সি হবে, বোথ এ অ্যান্ড বি। এবার দেখো 21, ফ্লুরোসিস অ্যাফেক্টস অপশান এ বোন অ্যান্ড টিথ, বি স্কিন অ্যান্ড আইস, সি লাংস এবং ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে ফ্লুরোসিস যে অসুখটা বা যেটা ফ্লুরাইড থেকে হয় সেটা আমাদের হাড় এবং দাঁতের ক্ষতি করে, সেটা হচ্ছে বোন অ্যান্ড টিথ, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার বোন অ্যান্ড টিথ। এবার দেখো 22 নাম্বার কোয়েশ্চেনে আমরা কি দেখছি, ভোপাল গ্যাস ট্র্যাজেডি টুক প্লেস ইন অপশান এ 1986, অপশান বি 1984, অপশান সি 1987, অপশান ডি 1983। তাহলে যে ভোপাল গ্যাস দুর্ঘটনাটা হয়েছিল সেটা হয়েছিল কিন্তু 1984-এ, ঠিক আছে। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাও 23 দেখো, হোয়াট ওয়াজ দ্য থিম ফর দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইন 2023? 2023 সালে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের কি থিমটা কী ছিল? প্রত্যেক বছরই একটা ডিফারেন্ট থিম থাকে, তো এবছরের থিমটা কী? অপশান এ হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন, অপশান বি কেয়ারিং ফর অল লাইফ আন্ডার দ্য সান, অপশান সি হচ্ছে ওজোন অল দেয়ার ইজ বিটুইন ইউ অ্যান্ড ইউভি, অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে 23-তে 2023 সালে কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের যে থিম ছিল সেটা ছিল বিট প্লাস্টিক পলিউশন। আচ্ছা 24 নম্বর কোশ্চেন দেখো, হু কয়েন দ্য টার্ম বায়োডাইভার্সিটি ফর দ্য ফার্স্ট টাইম? বায়োডাইভার্সিটি কথাটা প্রথম কে বলেছিলেন, এই টার্মটা কে বলেছিলেন? বলা হচ্ছে কি এজি টান্সলে, ইপি ওডাম, র্যাচেল কার্সন, নান অফ দ্য অ্যাবভ। তাহলে নান অফ দেম। তাহলে এই যে বায়োডাইভার্সিটি কথাটা টার্মটা এটা কিন্তু এজি টান্সলেও বলেননি, ইপি ওডামও বলেননি, র্যাচেল কার্সনও বলেননি, সুতরাং এটার অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ বা নান অফ দেম, ঠিক আছে। 25 নম্বর কোশ্চেনে আসো, এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য প্রিভেন্টিভ মেজার অফ সাউন্ড পলিউশন ইজ আর অপশান এ ট্রি প্ল্যান্টেশন, অপশান বি সাউন্ড প্রুফ হোম, সি হচ্ছে প্রহিবিশন অফ ইউজ অফ লাউড স্পিকার, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ আমরা যদি শব্দ দূষণকে বন্ধ করতে চাই আমাদের কি করতে হবে? বলছে গাছ লাগাতে হবে, অপশান বি সাউন্ড প্রুফ বাড়ি তৈরি করতে পারো, আর একটা হচ্ছে প্রহিবিশন অফ ইউজ অফ লাউড স্পিকার, অর্থাৎ লাউড স্পিকার বাজানো বন্ধ কম করতে হবে বা নিষিদ্ধ করতে হবে। তাহলে এখানে হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে ট্রি প্ল্যান্টেশন, সাউন্ড প্রুফ হোম এবং লাউড স্পিকার বাজানো বন্ধ করা, এই সবগুলোই কিন্তু আমাকে কি করবে? শব্দ দূষণ বন্ধ করতে সাহায্য করবে। আচ্ছা এবারে 26 নম্বর কোশ্চেন দেখো, ওটিইসি ওটেকের ফুল ফর্ম এখানে দেওয়া হচ্ছে। অপশান এ দেখো ওশান থার্মাল এনার্জি কনভার্সন, তারপর বলা হচ্ছে বিতে ওশান থাইমিক ইলেকট্রিক্যাল কাউন্টার, সি হচ্ছে ওরিয়েন্টাল থার্মাল এনার্জি কনভার্সন, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে ফার্স্ট এতে যেটা বলা হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ওটেকের সঠিক ফর্ম হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন। এবার দেখো বায়োস্ফিয়ার 27, বায়োস্ফিয়ার ইজ অপশান এ দ্য সলিড সেল অফ ইনঅর্গানিক মেটেরিয়ালস অন দ্য সারফেস অফ দ্য আর্থ, অপশান বি হচ্ছে দ্য থিন সেল অফ অর্গানিক ম্যাটার অন দ্য সারফেস অফ দ্য আর্থ কম্প্রাইজিং অফ অল লিভিং থিংস, অপশান সি হচ্ছে দ্য স্ফিয়ার হুইচ অকুপাইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ অল দ্য স্ফিয়ার্স, ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে বায়োস্ফিয়ারটা কি? বায়োস্ফিয়ার মানে আমরা জানি যেখানে আমাদের পৃথিবীতে যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় সেই জায়গাটাকেই হচ্ছে আমরা বায়োস্ফিয়ার বলি। তাহলে এটা দেখো অপশান বিতে কি বলা হচ্ছে, দ্য থিন সেল অফ অর্গানিক ম্যাটার, অর্থাৎ জৈব পদার্থ দিয়ে গঠিত যে জায়গাটা, থিন সেল একটা পাতলা সেলের মতো, অন দ্য সারফেস অফ দ্য আর্থ কম্প্রাইজিং অফ অল দ্য লিভিং থিংস, তাহলে লিভিং থিং নিয়ে তৈরি, সেটাকে আমরা কিন্তু বায়োস্ফিয়ার বলি, ঠিক আছে। তাহলে অপশান বিটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা 28 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য টার্সিয়ারি কনজিউমার ইন অ্যান ইকোসিস্টেম? এই ইকোসিস্টেমটার মধ্যে যে কোনটা টার্সিয়ারি কনজিউমার? অপশান এ ডিয়ার, অপশান বি ম্যাঙ্গো ট্রি, অপশান সি আর্থওয়ার্ম, অপশান ডি ইগল। তাহলে ডিয়ার আমরা জানি তৃণভোজী, কাজে এটা হচ্ছে প্রাইমারি কনজিউমার, ম্যাঙ্গো ট্রি হচ্ছে প্রডিউসার বা উৎপাদক, আর্থওয়ার্মও কিন্তু আমরা জানি এটা কি হবে, আর্থওয়ার্মও কিন্তু প্রাইমারি কনজিউমারই হবে। হ্যাঁ, তো এখানে টার্সিয়ারির কথা বলা হচ্ছে, তো টার্সিয়ারি কনজিউমার হচ্ছে এখানে ইগল।
ঠিক আছে, ডি হচ্ছে ইগল, রাইট অ্যান্সার। 29, হোয়াট ইজ গ্রিন বেঞ্চ? গ্রিন বেঞ্চ কাকে বলে? ডিভিশন অফ হাইকোর্ট দ্যাট ডিলস উইথ কেসেস রিলেটেড টু এনভায়রনমেন্ট। বি হচ্ছে ডিভিশন অফ মিনিস্ট্রি দ্যাট ডিলস উইথ এনভায়রনমেন্ট। অপশান সি হচ্ছে ইট ইজ দ্য ডিভিশন অফ পলিউশন কন্ট্রোল বোর্ড। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। গ্রিন বেঞ্চ হচ্ছে কোর্টের, হাইকোর্টের সেই দপ্তরটা বা ডিভিশনটা, ভাগটা, যেখানে শুধুমাত্র পরিবেশ সম্বন্ধীয় কেসগুলোকে যেখানে নিষ্পত্তি করা হয়। সুতরাং অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ ডিভিশন অফ দ্য হাইকোর্ট দ্যাট ডিলস উইথ কেসেস রিলেটেড টু এনভায়রনমেন্ট। 30, কোয়েশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ মেগা ডাইভার্সিটি কান্ট্রি? মেগা ডাইভার্সিটি কান্ট্রি কাকে বলে? তাহলে দেখো, অপশান এ হচ্ছে কি, কান্ট্রিজ হোয়ার দ্য নাম্বার অ্যান্ড এরিয়া অফ বায়োডাইভার্সিটি হটস্পটস আর কম্পারেটিভলি হাই। অপশান বি হচ্ছে কান্ট্রিজ হুইচ হ্যাভ মোর নাম্বার অফ এক্সোটিক স্পিসিস। অপশান সি হচ্ছে কান্ট্রিজ হুইচ হ্যাভ মোর নাম্বার অফ ন্যাশনাল পার্কস। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে মেগা ডাইভার্সিটি কান্ট্রি কাকে বলা হয়? তাহলে এখানে অপশান এটা দেখো, যেখানে বলা হচ্ছে কান্ট্রিজ হোয়ার ইন দ্য নাম্বার অ্যান্ড এরিয়া অফ বায়োডাইভার্সিটি হটস্পট আর কম্পারেটিভলি হাই। যে সমস্ত দেশগুলোতে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা বেশি, সেই সব দেশগুলোকেই সাধারণত আমরা মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলে থাকি। অন্যান্য অপশানগুলি হবে না, ঠিক আছে? তাহলে 30 নম্বর কোশ্চেনের এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার দেখো 31, water is a unique resource because option A, it has high surface tension and cohesion. Option B, it has a high latent heat of vaporization. Option C, it is an excellent solvent. D, all of the above. তাহলে ওয়াটার হচ্ছে একটা ইউনিক রিসোর্স, এটা আমরা জানি। কেন? তার বিভিন্ন ধর্ম থাকে, যার মধ্যে এখানে দেখো ফার্স্টটা বলা হয়েছে হাই সারফেস টেনশন অ্যান্ড কোহেশন আছে ওয়াটারে। ইট হ্যাজ এ হাই ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, অর্থাৎ বাষ্পীভবনের জন্য তার যে লীন তাপ সেটার পরিমাণও বেশি, এটাও ঠিক আছে। তার পরবর্তী হচ্ছে ইট ইজ অ্যান এক্সেলেন্ট সলভেন্ট, অর্থাৎ এটার মধ্যে অনেক কিছুই মানে দ্রবীভূত হয়, একে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়। এবং তাহলে আমরা সবগুলো ধর্মই যখন আছে ওয়াটারের, তখন আমার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ। এবারে দেখো 32 নাম্বার কোয়েশ্চেন, দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি ওয়াজ সাইন্ড বিটুইন হুইচ টু কান্ট্রিজ? ইন্ডাস ওয়াটার ট্রিটি কোন দুটো ট্রিটি বা চুক্তিটা কোন দুটো দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ বলছে সিরিয়া অ্যান্ড ইসরায়েল। অপশান বি ইন্ডিয়া বাংলাদেশ। অপশান সি ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। অপশান ডি ইন্ডিয়া অ্যান্ড চায়না। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ইন্ডাস ওয়াটার ট্রিটি। এবার দেখো 33 নম্বর কোয়েশ্চেন, কজ অফ অ্যাসিড রেন। অ্যাসিড রেনের কারণ কি? অপশান এ এক্সেসিভ সয়েল ইরোশন। অপশান বি বার্নিং অফ ফসিল ফুয়েল। অপশান সি ডিফরেস্টেশন। অপশান ডি ওজোন লেয়ার ডিপ্লিশন। তাহলে অ্যাসিড রেনের কারণ কি যদি বলতে হয়, তাহলে বলতে হবে কিন্তু সেটা হলো কি, মেনলি কারণটা হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল, অর্থাৎ যে সমস্ত তেলগুলো পুড়ছে, খনিজ জ্বালানি যেটা বলতে পারো, সেই জ্বালানিগুলো পুড়লে যে গ্যাস উৎপন্ন হয়, সেখান থেকেই আমরা জানি মেনলি নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। তো সেইটাই কিন্তু অ্যাসিড রেনের কারণ। তাহলে বার্নিং অফ ফসিল ফুয়েল হবে কারেক্ট অ্যান্সার। 34 কোশ্চেন নাম্বার, হুইচ এনার্জি জেনারেশন মেথড হ্যাজ মিনিমাম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট? তাহলে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সব থেকে কম কোন ধরনের এনার্জি তৈরি করলে হয়, মানে সব থেকে পরিবেশের জন্য কম ক্ষতি করে, যেটাকে বলা হচ্ছে। অপশান এ হচ্ছে নিউক্লিয়ার। অপশান বি সোলার। অপশান সি কোল। অপশান ডি ন্যাচারাল গ্যাস। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি হচ্ছে সোলার। সোলার আমরা যদি ইউজ করি তাহলে সব থেকে কম এনভায়রনমেন্টের উপর খারাপ প্রভাব পড়ে, অর্থাৎ এনভায়রনমেন্টের ফ্রেন্ডলি সেটা সোলার। আচ্ছা 35, আন্ডার ইকো ক্লাব environmental activities are conducted by অপশান এ আর্মি মেন। অপশান বি স্কুল চিলড্রেন। অপশান সি গভর্নমেন্ট অফিসার্স। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে ইকো ক্লাব যেটা হচ্ছে, সেই ইকো ক্লাবের অ্যাক্টিভিটিটা কারা করে? তাহলে এখানে বলা হচ্ছে আর্মি মেন করে, না স্কুল চিলড্রেন করে, না গভর্নমেন্ট অফিসাররা করে, না কেউ করে না, এদের মধ্যে কেউ না। কিন্তু আমরা জানি ইকো ক্লাব কোথায় হয়, স্কুলে থাকে, তাহলে এখানে স্কুল চিলড্রেন হবে। এবার দেখো 36, হু ইজ নোন অ্যাজ দ্য গ্রিন অ্যাডভোকেট অফ ইন্ডিয়া?
কাকে গ্রিন অ্যাডভোকেট অফ ইন্ডিয়া বলা হয়? অপশান এ কুলদীপ সিং, অপশান বি এমসি মেহতা, অপশান সি অরুন্ধতী রায়, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এমসি মেহতাকে গ্রিন অ্যাডভোকেট বলা হয়, গ্রিন অ্যাডভোকেট অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা 37 দেখো কোশ্চেন, দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ড ওয়াজ রিটেন বাই অপশান এ রাল্ফ এমারসন, অপশান বি সালিম আলী, অপশান সি এসপি গোদরেজ, অপশান ডি নান অফ দেম। তাহলে বুক অফ ইন্ডিয়ান বার্ডস অর্থাৎ পাখিদের নিয়ে যে বই লেখা হয়েছিল সেই বইয়ের মানে অথর হচ্ছেন সালিম আলী, ঠিক ইনি একজন অর্নিথোলজিস্ট, পক্ষী বিশেষজ্ঞ, এবং তারই লেখার বইটার নাম হচ্ছে বুক অফ ইন্ডিয়ান বার্ডস, সালিম আলী। 38 টেকটনিক অ্যাক্টিভিটি ইন দ্য লিথোস্ফিয়ার কজেস অপশান এ আর্থকোয়েকস, ভলক্যানোস, মাউন্টেন বিল্ডিং, ডি অল অফ দ্য অ্যাবভ। টেকটনিক অ্যাক্টিভিটি যখন হয় লিথোস্ফিয়ারে তখন কি কি ঘটনা ঘটে? তাহলে দেখো আর্থকোয়েকও হয়, ভলক্যানোও হয়, আর হয় কি মাউন্টেন বিল্ডিংও হয়, নতুন একটা মাউন্টেনও তৈরি হয়ে যেতে পারে টেকটনিক অ্যাক্টিভিটির ফলে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 39, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি is celebrated on 22nd May, 22nd April, সি হচ্ছে 16 সেপ্টেম্বর এবং ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে 22শে মে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি সেলিব্রেট হয়, ঠিক আছে। এবার দেখো 40, কোয়েশ্চেন নাম্বার 40, দ্য বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিএসআই অপশান এ ক্যারিজ আউট সার্ভেস অফ প্ল্যান্ট রিসোর্সেস ইন ডিফারেন্ট রিজিয়ন্স অফ ইন্ডিয়া, অপশান বি হচ্ছে ওয়ার্কস এজ এ মেজর ট্রেনিং এস্টাবলিশমেন্ট ফর ফরেস্ট অফিসার্স, অপশান সি ওয়ার্ক এজ এ সিস্টেমেটিক সার্ভে অফ ফনা ইন ইন্ডিয়া, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। বিএসআই এর কাজ কি? বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে তারা ভারতবর্ষের যাবতীয় প্ল্যান্ট রিসোর্স বা বন সম্পদ বা উদ্ভিদ বলতে পারো, তো প্ল্যান্ট রিসোর্স নিয়ে তারা কাজ করেন, তাহলে এবং সার্ভে করেন এবং সেগুলিকে রেকর্ডেড হয় এখানে। তো সেই জন্য বিএসআই এর কাজ হচ্ছে ক্যারিজ আউট সার্ভেস অফ প্ল্যান্ট রিসোর্সেস ইন ডিফারেন্ট রিজিয়ন্স অফ ইন্ডিয়া, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 41 দেখো গ্রিন হাউস এফেক্ট রেফার্স টু অপশান এ এবিলিটি অফ অ্যাটমসফিয়ার টু রিটেন ওয়াটার ভেপার, ability of certain gases to trap atmospheric heat, option C a cooling effect of atmosphere, option D none of the above। গ্রিনহাউস এফেক্ট কাকে বলা হয়? অপশান বি দেখো যেখানে বলা হচ্ছে এবিলিটি অফ সার্টেন গ্যাসেস টু ট্র্যাপ অ্যাটমসফেরিক হিট, অ্যাটমসফেরিক হিটকে মানে আটকে রাখার কিছু ধর্ম আছে কোনো কোনো গ্যাসের মধ্যে, সেইটাকেই আমরা বলছি গ্রিনহাউস এফেক্ট। তাহলে অপশান বি হচ্ছে এবিলিটি অফ সার্টেন গ্যাস টু ট্র্যাপ অ্যাটমসফেরিক হিট। 42 দেখো পলিউশন ফ্রি এনার্জি সোর্স ইজ, অপশান এ কোল, অপশান বি পেট্রোল, অপশান সি ডিজেল, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে পলিউশন ফ্রি এনার্জি সোর্সটা কোনটা? কয়লা আমরা জানি পলিউশন হয়, পেট্রোল পলিউশন হয়, ডিজেলেও হয়, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে কোনোটাই পলিউশন ফ্রি এনার্জি সোর্স এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। 43 দেখো কি বলা হচ্ছে, দ্য লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার কনসিস্ট অফ অপশান এ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। দ্বিতীয় বিতে বলা হয়েছে হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। সিতে বলা হয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে তাহলে মানে কারেক্ট অ্যান্সার হবে কোনটা? এ, অর্থাৎ লেয়ার অফ অ্যাটমসফিয়ার আমরা জানি কী কী হবে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আচ্ছা 44 দেখো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার লেস দ্যান 10 মাইক্রন ক্যান কজ, অপশান এ স্কিন ক্যান্সার, অপশান বি অ্যাজমা, অপশান সি ক্যাটারাক্ট, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার মানে ধূলিকণা, ভাসমান যে ধূলিকণা, সেই ধূলিকণা যদি 10 মাইক্রনেরও কম হয় তাহলে যে রোগটা সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি রোগ, শ্বাসকষ্ট সৃষ্টি করে, অ্যাজমা সৃষ্টি করে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার অ্যাজমা। 45 দেখো ডিজলভ অক্সিজেন ইন ওয়াটার কামস ফ্রম, অপশান এ ফটোসিনথেসিস অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস, বি অ্যাটমসফেরিক অক্সিজেন, সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ।
তাহলে ডিজলভ অক্সিজেন ইন ওয়াটার কামস ফ্রম, ডিজলভ অক্সিজেন যেটা জলের মধ্যে সেটা কোত্থেকে আসলো, জলের মধ্যে যে অক্সিজেনের সোর্সটা কোথা থেকে আসছে, তাহলে এখানে বলছে ফটোসিনথেসিস অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস, সঠিক। আবার বলা হচ্ছে অ্যাটমসফেরিক অক্সিজেন, অ্যাটমসফেরিক অক্সিজেনও কিন্তু জলের মধ্যে, যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে যে অক্সিজেনটা থাকে সেটাও কিন্তু জলের মধ্যে চলে আসছে, দ্রবীভূত হয়ে যায়। তাহলে দুটোই কিন্তু আমাদের জলের যে ডিজলভ অক্সিজেনের উৎস কিন্তু এই দুটোই। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে। 46 দেখো, দ্য ওয়াটার ভেপার কামিং আউট ফ্রম দ্য লিভস অফ ট্রিজ ইজ কল্ড, অপশান এ ইভাপোরেশন, অপশান বি প্রেসিপিটেশন, অপশান সি ট্রান্সপিরেশন, অপশান ডি কন্ডেনসেশন। তাহলে ওয়াটার ভেপার যখন গাছের পাতা থেকে বেরিয়ে আসছে সেইটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ট্রান্সপিরেশন বলে থাকি। ঠিক আছে, ট্রান্সপিরেশন বলা হয়, গাছের পাতার বা পত্ররন্ধ্র থেকে যে এক্সেস জলটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসে তাকে ট্রান্সপিরেশন বলা হয়। কারেক্ট অ্যান্সার ট্রান্সপিরেশন। 47 দেখো, এক্সাম্পল অফ এ ওয়াটারবোর্ন ডিজিজ ইজ, মানে একটা জলগঠিত রোগের নাম বলছে, অপশান এ টিউবারকুলোসিস, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি জন্ডিস, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে জন্ডিস, জন্ডিস হচ্ছে একটা জলবাহিত রোগ। 48 দেখো, কলেরা ইজ কজড বাই, অপশান এ এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নান অফ দ্য অ্যাবভ। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট, ওয়াটার পলিউশন, অর্থাৎ কলেরাটাও কিন্তু একটা জল থেকেই হয়, তো সেই জন্য ওয়াটার পলিউশন হচ্ছে, কলেরা ইজ কজড বাই ওয়াটার পলিউশন। 49 দেখো, এখানে কি বলা হচ্ছে, ডেফিনিশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ গিভেন বাই, অপশান এ ব্রান্টল্যান্ড, অপশান বি আর কে পাচৌরি, অপশান সি মাথাই, অপশান ডি সুন্দরলাল বহুগুণা। সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ডেফিনেশন দিয়েছিলেন কিন্তু ব্রান্টল্যান্ড, অপশান এ কারেক্ট অ্যান্সার ব্রান্টল্যান্ড। 50 দেখো, হোয়াট ইজ আর দ্য কজ অর কজেস অফ বায়োডাইভার্সিটি লস, বায়োডাইভার্সিটি লস বা বায়োডাইভার্সিটি হারিয়ে যাওয়ার কারণটি বা কারণগুলি কী কী হতে পারে। অপশান এ হচ্ছে স্পিসিস লস দেয়ার হ্যাবিটেট, অপশান বি পোচিং অফ ওয়াইল্ড অ্যানিমালস, অপশান সি এনভায়রনমেন্টাল পলিউশন, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। দেখো, যে বায়োডাইভার্সিটি যে নষ্ট হয়ে যাচ্ছে বা বায়োডাইভার্সিটি লস হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তার কারণ কিন্তু স্পিসিস লস দেয়ার হ্যাবিটেট, অর্থাৎ প্রজাতিগুলো তাদের বাসস্থান হারাচ্ছে। অপশান বি পোচিং অফ ওয়াইল্ড অ্যানিমালস, অর্থাৎ বন্য প্রাণীগুলোকে হত্যা করা হচ্ছে। এনভায়রনমেন্টাল পলিউশন, এটাও কারণ। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে। এবার দেখো 51-এ কী বলছে, দ্য মেন সোর্স অফ এনার্জি ইন ইকোসিস্টেম ইজ, অপশান এ সানলাইট, অপশান বি অটোট্রফিক প্ল্যান্ট, অপশান সি কার্বোহাইড্রেট, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমাদের ইকোসিস্টেমের সোর্স অফ এনার্জি কিন্তু সবসময় কী হবে, সানলাইট। ওকে। 52 দেখো, ইটাই ডিজিজ ইন জাপান ওয়াজ কজড বাই কনজামশন অফ রাইস কন্টামিনেটেড উইথ। তাহলে ইটাই ডিজিজ যেটা জাপানে হয়েছিল, মানে এক ধরনের মানে চালের মধ্যে ছিল, কি ছিল যার জন্য এটা হয়েছিল সেইটাই বলা হচ্ছে। অপশান এ মার্কারি, অপশান বি আয়রন, অপশান সি ক্যাডমিয়াম, অপশান ডি জিঙ্ক। তাহলে ইটাই রোগটা হয়েছিল কিন্তু ক্যাডমিয়াম দূষণের কারণে। ক্যাডমিয়াম বলে একটা ভারী ধাতু আছে, সেই ক্যাডমিয়াম ধাতুর কন্টামিনেশন বা ক্যাডমিয়াম ধাতু ধানের মধ্যে বেশি চলে আসছিল, যার জন্য সেই চাল খেলে পরেই সেটা থেকে যে রোগ হচ্ছিল তার নাম হচ্ছে ইটাই ডিজিজ। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্যাডমিয়াম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই কটা প্রশ্ন আলোচনা করলাম। 80টা আমাদের কোশ্চেন আছে, তার মধ্যে আমরা মোটামুটি 52-53টা কোশ্চেন আমরা আলোচনা করেছি। আর এর পরবর্তী পার্ট 2তে আমরা 80 পর্যন্ত আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে এবং ভালো করে পড়তে হবে প্রথমত, কারণ অনেকগুলো কোশ্চেন আমরা দেখছি অল অফ দ্য অ্যাবভ আসছে, নান অফ দ্য অ্যাবভও আমার কোশ্চেনের অ্যান্সার হতে পারে। তো সেই কারণে আমাদের কোশ্চেনগুলি ভালোভাবে পড়েই তারপরেই কিন্তু উত্তর দিতে হবে। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের।